বিয়ের পরপরই বিচারের জন্য পনঞ্চা। এতে চলে গেল মাহতিম। পনঞ্চা। এতের মাঠে ক ঠোর একটা বি চার করা হবে, যে বি চারে ক ঠোর সা স্তি র বিধান করা হয়েছে। মাহতিম সেখানে পৌঁছে যেতেই গ্রামের সুপরিচিত পনঞ্চা এত মাঠটা দেখতে পেল। পনঞ্চায়েত বলা জায়গাটার কাছে প্রচুর মানুষের ঢল দেখা যাচ্ছিল। গ্রামের প্রায় 70% মানুষ সেখানে উৎসুক মুখে তাকিয়ে আছে। আজ এখানে কি ধরনের বি চার করা হবে সেটা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। মোল্লা হান্নান অনেকক্ষণ যাবৎ মৌন অবস্থা পালন করছেন। মাহতিম এবং তরুণের অপেক্ষায় চুপ হয়ে আছেন। এদিকে তার ডানে বামে বসে আছে মুরব্বি মতন ব্যক্তিরা। হান্নান শেখ তর্জনী তুলে মাহতিমের দিকে তাক করলেন, সাথে সাথে ইশারা করলেন ডানদিকের চেয়ারগুলোতে বসে পড়তে। মাহতিম মৃদুভঙ্গিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচকটা বুঝিয়ে দিল। চুপচাপ ভঙ্গিতে ডানপাশের চেয়ারগুলোতে বসে পড়ল। বি চার কার্য শুরু হতেই পুরো ঘটনা পঞ্চায়েতের কাছে ব্যক্ত হল। মাহতিম এক এক করে সব ঘটনা সবিস্তারে উল্লেখ করে দিল। সবাই সেসব পদকাহিনী শুনে কানাকানি করতে থাকলো। কেউ কেউ গর্জে উঠল তরুণকে মেয়ে রে ফেলার জন্য। এমন বৈরী অবস্থা সৃষ্টি হতেই ক্ষণিকের মধ্যে পোক্ত হয়ে উঠল গ্রামবাসী, খুব ধো হয়ে উঠল যুবক পুরুষ বুজুর্গ ব্যক্তিরা। হান্নান শেখ দ্রুত তাদের ঠান্ডা করে নিজ নিজ জায়গায় শান্ত হতে বললেন। যোগ্যমতো বিচারের জন্য তরুণকে সবার সামনে হাজির করলেন। তরুণের অবস্থা এতটাই করুণ ছিল, তাকে গাড়ি থেকে নামানোর জন্য 4টে মানুষ লেগেছে। মাহতিম যা যা বলেছিল, তরুণ ভয়ের চোটে সব কথা স্বীকার করে নিয়েছে এক লহমায়। এমতাবস্থায় কিছু শক্ত নিয়ম তৈরি করে তরুণকে লে দেওয়ার চিন্তা করলেন হান্নান শেখ। আ ই নিজের হাতে তুলে হি কাজ করার চিন্তা স্থগিত রাখলেন তিনি। তরুণ একটু সুস্থ হলে সদর হাসপাতাল থেকে লি শের হাতে চলে যাবে। এরপর যা করার সেটা লি সই করবে। দরকার পড়লে রোলারের ডলা দিয়ে আবার টা নোর ব্যবস্থা করবে লি স পুরো কার্যাদি সম্পন্ন করতে করতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। কিছু সরকারি কাগজপত্রের জন্য বেশ দেরি হতে থাকে। এই উছিলায় গ্রামে একটা নতুন নিয়ম যুক্ত হয়। কোনো পরপুরুষ যদি মেয়েদের তে হাত দিতে আসে, তাকে খোলা ময়দানে ল অঙ্গ করে পাথর দিয়ে ঘায়েল করা হবে। সেই ঘায়েলের চোটে যদি র সুটা মা রা যায়, সেটার দায়ভার খারিজ করা হবে নিশ্চয়ই। বৃষ্টি শেষে আকাশটা চমৎকার হয়ে আছে। গাছের পাতাগুলো ধুয়ে মুছে সজীব দেখা যাচ্ছে। নাকে ভেসে আসছে মাটির কাদাটে গন্ধ, শ্যাওলাজনিত মিশ্র ঘ্রাণ, মধুযুক্ত ফুলের মিষ্টি মিষ্টি সুবাস। গ্রামের লোকজন ধীরে ধীরে নিজেদের গৃহের ফিরার পথ ধরল। সবাই কেমন জৌলুস মুখে হাসি খুশি ভঙ্গিতে চলে যেতে থাকল। মোল্লা হিসেবে হান্নান শেখ কতটা ভরসাযোগ্য ব্যক্তি, সেটা সহজ সরল গ্রামবাসীর চেহারা দেখে বুঝতে পারল মাহতিম। আকাশটা এখনো কালোরূপে অন্ধকার হয়ে আছে। রাতে যে আবাল মুষলধারে ঝুম বৃষ্টি নামবে সেটা সুনিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে। মাহতিম বুকভর্তি নিঃশ্বাস টেনে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঠটার শেষ প্রান্তে যেই বিশাল বটগাছটা দাঁড়িয়ে থাকে, সেটার নিচে এসে বৃষ্টিস্নাত প্রকৃতি দেখছে। ঠান্ডা হাওয়ার ক্ষণস্থায়ী ঝাপটায় গাছের পাতাগুলো দুলে উঠছে খুব। সেই পাতা থেকে টকটক করে পানি পড়ছে মাহতিমের সাদা শার্টটায়। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন আজ, যেই দিনটার কথা সে কোনোদিন ভুলবে না। বিয়ের ব্যাপারটা নিয়ে প্রচুর চিন্তা করত মাহতিম। হয়তো স্বপ্নেও সে ভাবতে পারেনি এখানে এসে এভাবে বিয়ে করে ফেলবে। মন ও মস্তিষ্কের উপর এভাবেও অনুভূতির ছোঁয়া লেগে যাবে। মাহতিম আকাশে তাকানো অবস্থায় চোখ বন্ধ করে নিল। তখনই গায়ের উপর বয়ে গেল প্রকৃতির ঠান্ডা বাতাস। শীতল হাওয়া মনটা তার পরশ পাওয়ার জন্য আক্রান্ত, তেমনি শান্ত মস্তিষ্কটা তার চিন্তায় বিভোর। বয়সটা অল্প হলেও আগলে রাখার সময় এখন। স্বামী হিসেবে অধিকার খাটানোর চাইতে এই মুহূর্তে তাকে যত্ন করা উচিত। তার ছোট্ট মনের দরজাটা ধীরে ধীরে উন্মুক্ত করে জোরটা কাটানো দরকার।
সেই দরজা যখন সঠিক সময়ে খুলে যাবে তখন ভালোবাসার মুঠো নিয়ে বিশেষ আবেদন করতে দেরি করবে না মাহতিম। সেদিনই হয়তো অধিকার খাটাতে বাধা কাজ করবে না, মনের কাছে অন্যায় তুল্য অপরাধ বোধ হবে না। হান্নান শেখ সবকাজ শেষ করে হঠাৎ আশেপাশে তাকাতে লাগলেন। মাহতিম একটু আগে সাথে ছিল, হুট করে কোথাও গায়েব হলো। হান্নান শেখ ব্যতিব্যস্ত হয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছিল। হয়তো মাহতিম চলে গেছে সেটা ভেবে নিজেও গন্তব্যের দিকে ছুটছিল। কিন্তু পথিমধ্যে চোখ দুটো বটগাছটার দিকে আটকে গেল। চিন্তিত মুখটা নিমিষের মধ্যেই হাসিতে উজাড় হলো। তিনি দ্রুতপায়ে হেঁটে গেলেন গাছটার দিকে। সেখানে পৌঁছানো মাত্রই পেছনে থেকে মাহতিমের কাঁধে হাত রেখে দিলেন। শক্তপোক্ত কাঁধে হঠাৎ ভার টের পেয়ে মুখটা ডানে ঘুরালো মাহতিম। কাঁধটার দিকে আড়চোখে তাকিয়ে বৃদ্ধ হাতটা দেখতে পেল সে। কাঁধ থেকে চোখ সরাতেই সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো হান্নান শেখের দিকে। হান্নান শেখ কাঁধ থেকে হাত সরিয়ে মাহতিমের মোটা বাহুতে দুটো আলতো চাপড় মারলেন। ঠোঁটে মুখে হাসি ফুটিয়ে প্রফুল্ল গলায় বললেন, বাড়ি যাওনি তাহলে? মাহতিম বৃদ্ধের হাসি দেখে নিজেও খানিকটা হেসে দিল। মাথাটা ডানে বামে না সূচকে দলিয়ে হাসি মুখে বলল, আপনাকে ছেড়ে গেলে আমার মান ইজ্জত থাকবে না নানা। আপনার নাতনিগুলো খুবই ফাজিল, আমাকে একদম শূন্য করে দিয়েছে। পকেটে ছিটেফোঁটা টাকা নেই, আমি একদম ফতুর। আপনার নাতনির জন্য কিভাবে শাড়ি কিনি বলুন? স্বামী হিসেবে কিছুই দিতে পারছি না, কি লজ্জার কথা। হান্নান শেখ হো হো করে হেসে দিয়ে সঙ্গে আসতে বললেন। সেখানকার সবচেয়ে বড় মার্কেটের দিকে শাড়ি কিনতে নিয়ে গেলেন। মাহতিম এদিকে শাড়ি পছন্দ করতে ব্যস্ত হলে হান্নান শেখ টুপ করে পাঞ্জাবির দোকানে ঢুকে গেলেন। বাড়িতে সবাই কঠিনরূপে দুজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে, কখন মাহতিম এসে স্বস্তির খবর শোনাবে সেটা নিয়ে তীব্র চিন্তায় ডুবে আছে। সকালের সেই ঘটনার পর সুরাইয়া রুমের বাইরে আসেনি। শেফালি যদিও নানা ছুতো দেখিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়েছে, কিন্তু সুজলার চোখ রাঙানি দেখে ভয় পেয়ে দ্রুত কেটে পড়েছে। আজ বাড়িতে কেমন ঝড় উঠবে সেটা হয়তো কেউই জানে না। সদ্য বিবাহিত দম্পতি নিয়ে মুখর অবস্থা সবার। মেহনুর একা একা রুমের মধ্যে বসে আছে, জানালার ধারে হেলান দিয়ে প্রকৃতির মায় প্রচণ্ড নিঃসঙ্গ অনুভব করছে। আজকের ঘটনার জন্য নিজেকে সমানভাবে দায়ী ভাবছে মেহনুর। সে যদি ওদের সাথে রিসোর্টে না যেত, তাহলে আজ এরকম ঘটনার সম্মুখীন হতো না নিশ্চয়ই। সবাই কষ্ট পেয়েছে ওর ঘটনার জন্য। শেফালির কূটনীতি থেকে শুরু করে সবার আচরণে কষ্ট পেয়েছে দাদাভাই। মানুষটা সবার সামনে শক্ত হয়ে থাকলেও নিজের বিছানায় গেলে দুঃখী হয়ে যায়। প্রচণ্ড ভারাক্রান্ত মনে পরপারে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। একদিন হুট নিরালা ভুক্ত হয়ে যাবেন। চলে যাবেন সকলের অগোচরে, সকল মায়া বন্ধন ত্যাগ করে যাত্রা করবেন, কিন্তু স্মৃতি রেখে যাবেন অনেক। রাতটুকু গভীর হওয়ার জন্য ঘড়িতে 8টা বাজলেই চলে। এর মধ্যে যদি ঝুম বৃষ্টির কবল হয় তাহলে তো কথাই নেই। সৌভিকরা ক্ষুধা সহ্য করতে না পেরে রাতের খাবারটা খেয়ে নিয়েছে। সাময়িক বিশ্রামের জন্য সাবার রুমে এসে আড্ডা বসিয়েছে। সেগুন কাঠের খাটটা জুড়ে গোল হয়ে বসেছে সবাই। জানালাগুলো বন্ধ থাকা সত্ত্বেও বৃষ্টির প্রবল ঝাপটায় ভুতুড়ে আওয়াজ হচ্ছে। বাড়িতে পিনপতন নীরবতা ছেয়ে থাকলেও সাবার রুম থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। ফারিন বিছানার হেডসাইডে পিঠ ঠেকিয়ে কোলে বালিশ তুলে নিল। সবাই ওদিকে হাসাহাসি করে আড্ডা দিতে থাকলে ফারিন নীতির কানে নিচু স্বরে বলল, ভাই দেরি করছে কেন? ওদিকে যদি মেহনুর ঘুমিয়ে যায় তখন? ফারিনের আওয়াজটা নিচুস্বরে হলেও নীতির কান ডেঙিয়ে সেটা সিয়ামের কানেও গেল। সিয়াম কথাটা শুনতে দেরি অমনেই নীতিকে কঠিনভাবে থামিয়ে দিল। নীতি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলে সিয়াম ওকে অগ্রাহ্য করে ফারিনের উদ্দেশ্যে বলল, ওই ফারিন, তোরে বলছি না ছোট মানুষের মতো থাকবি? একটুখানি বয়সে পাকনা পাকনা কথা বলোস কেন? বড় ভাই কি করব না করব ওইসব নিয়ে কোন সাহসে টালটু বাল্টু করস? থাপড়া একেবারে চাপার দাঁত খুইলা ফেলমু। সিয়ামের কথায় আড্ডা থেমে গেল সবার। সবাই কৌতূহল দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ফারিন তখন ভেঙচি কেটে বিরক্ত মুখে বলে ওঠে, তুমি আমাদের কথায় নাক গলাচ্ছ কেন? তোমার নাকের গলনাঙ্ক কি বেশি? বেশি হলে সেটা কেমিস্ট্রি ল্যাবে লাগাও, আমাদের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছ কেন?
সিয়াম ওর কথা শুনে ক্ষুব্ধ গলায় কিছু বলবে অমনেই বিপরীত দিক থেকে তোফ বলে উঠল, ও মামু, তুমি এত খুচাখুচি করতাছ কেন? খাওয়ার চাপ লাগছে, কলাপাতা আনো। সিয়াম এবার দারুণভাবে রেগে গেল, কিন্তু তোফকে পাল্টা কিছু শোনানোর পূর্বেই সুজলা এসে দরজায় দাঁড়ালো। মাহতিমের আগমন নিয়ে খবর দিতেই সবাই হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। একদম নিচে নেমে আমিনা এসে দেখল হান্নান শেখ ও মাহতিম দুজনেই কাকভেজা হয়ে এসেছে। দুজনের হাতেই সাদা রঙের দুটো প্লাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে। মাহতিম ভেজা চুলগুলো আঙ্গুলে ঝাড়তে ঝাড়তে নীতিকে কাছে আসতে বলল। হান্নান শেখ চৌকির উপর ব্যাগ রেখে ক্লান্ত শরীরে বসে পড়লেন। সুজলা ও মার্জা দুজন এসে হান্নান শেখ ও মাহতিমের কাছে দুটো গামছা দিল। মাহমুদা রান্নাঘরে খাবার গরম দিতে চলে গেল। হান্নান শেখ পোশাক পাল্টে খাবার টেবিলে বসে পড়লেন। মাহতিমের হাতে নতুন কেনা পানঞ্জাবি তুলে দিয়ে ওকে পোশাক বদলাতে বলে দিলেন। মাহতিম শার্ট প্যান্ট পাল্টে নিচে খেতে চলে এলো। নীতিকে দিয়ে মেহনুরের রুমে নতুন শাড়িটা পাঠিয়ে দিল। হান্নান শেখ ও মাহতিম একসাথে রাতের খাবার শুরু করলো। সুজলা ইচ্ছে করে মেহনুরকে রুম থেকে বের করে আনলো। মেহনুর লজ্জায় কারো দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। এর মধ্যে বড়মার জোরাজুরিতে সে নিচে আসলো ঠিকই, কিন্তু মাহমুদার পেছনে আড়াল করে দাঁড়িয়ে রইল। মাহতিম খাওয়ার মাঝপথে চোখটা একটু নিচু রেখে মেহনুরের অবস্থানটা বুঝে নিল। লাল শাড়ির লাল আঁচলটার অস্তিত্ব দেখে আবার খাওয়ায় মনোযোগ দিল। প্লেটে লোকমা পাকাতেই হান্নান শেখের উদ্দেশ্যে বলল, না না, আজকে আমি আপনার সাথে ঘুমাবো। আমার রুমটায় তোফ ঘুমাবে বলেছে। আপনার সাথে শুলে কি কোনো সমস্যা হবে? মাহতিমের কথা শুনে দোতলা থেকে হা করে তাকালো সবাই। একযোগে সবাই তখন হাপিত্যেশ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোফ চোয়াল ঝুলানো অবস্থায় চোখ বড় করে ফেলল। 2 মিনিট স্তব্ধ দৃষ্টিতে নীরবতা পালন করে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, ভাই, আমারে একটু বিষ দে তো, আমি একটু বিষ খাই। শালায় এইটা কি বলল ভাই? আমি কবে ওর রুমে ঘুমাইতে চাইলাম? ওর বিছানা কি মধু লেপটা আছে? আমি থাকতে চাইলাম কবে? তোফের কথার সূত্র ধরে সাবির তখন বলে উঠল, ভাই যে ভাবির রুমে ঘুমাতে চাচ্ছে, এটা তুমি বুঝো না? স্বাভাবিক হও। আর বিষ খেতে চাইলে এখানকার টয়লেট থেকে 1 চামচ হলুদ পদার্থ তুলে খাও। এই বিষের মধ্যে সব ভিটামিন তো পাবাই, সাথে গন্ধের ঠেলায় আগেই মরে যাবা। সাবিরের পক্ষ নিয়ে সিয়াম এবার বলে উঠল। আশ্চর্যের সীমা অতিক্রম করে স্বাভাবিক কণ্ঠে বলল, সাবির ঠিক বলছে মামু। ওমাগো বইলা মরার চেয়ে ওমাগো বইলা মইরা যা। জানোস, জীবনে আমি বহুত পাপ করছি, কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলি নাই ভাই। নিজেরে আমি কুটনামি অফিসের হেড ভাবি, অথচ এই হারামি আমারেও ছাড়া গেছে। কি ধরনের মিথ্যা গো বাবা! সৌভিক ও নীতি নিজেদের মধ্যে হতাশা ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। দুজনেই একসাথে কপালে হাত রেখে ওদের কথাবার্তার ধরন দেখে হাহুতাশ করতে লাগল। হান্নান শেখ মাহতিমের কথাটা শুনতে পেয়ে ফাজলামির আঁচটা ধরে ফেললেন। ভাজা মাছ থেকে ক্ষুদ্র অংশ ভেঙে নিতেই বড় কাঁটাটা চোখে পড়ল তার। তিনি কাঁটাটা বাহাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে চেপে তুলে ফেললেন। মেহনুর যে ভীষণ লজ্জায় আরো চুপসে যাচ্ছে, সেটা ওর নড়াচড়া দেখেই বুঝতে পারলেন। ভাতের শেষ লোকমায় মাছ পড়ে হাসির সুরে তিনি বললেন, আমার দাদুর রুমে ঘুমাতে গেলে সে তো তোমায় তাড়িয়ে দিবে না। এখন বাকিটা তোমার ইচ্ছা। আমার খাওয়া তো হয়ে গেল, এখন একটু বিশ্রামে যাই। হান্নান শেখ মিনিটের মধ্যেই হাত ধুয়ে রুমের দিকে চলে গেলেন। খাওয়া পর্ব শেষ হয়ে গেলে মাহতিম নীতিকে ডেকে চুপি চুপি ওকে কাজ দিয়ে দিল। শানাজ ও সাবার হাতে আরো কিছু নোট গুজিয়ে মেহনুরকে সাজানোর জন্য পাঠিয়ে দিল। মাহতিম নিজের রুমে ফিরে বিছানায় গা ছেড়ে দিলে হঠাৎ ওর পকেট থেকে ফোন বাজতে লাগলো। সাদা পানঞ্জাবির পকেট থেকে ফোন বের করে সেটা রিসিভ করে বলল, হ্যালো। কলের এপাশ থেকে উত্তর পেতেই অপর পাশ থেকে বলে উঠল, আপনি আর ভ্যাকেশন পাবেন না মাহতিম আনসারি। আমরা দুঃখিত, আপনি শীঘ্রই আপনার ফিল্ডে জয়েন করুন। এটা হেড অফিসের নির্দেশ, আপনার মেইলে নোটিশ পত্র পাঠানো হয়েছে। মাহতিম কথাটা শোনার সাথে সাথে আশাহত ভঙ্গিতে চোখ কুঁচকে ফেলল। ঠোঁট গোল করে চোখা করতেই শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে করতে কলটা এক পর্যায়ে কেটে গেল,
কিন্তু মাহতিম কান থেকে ফোন সরালো না, চোখ খুলেও তাকালো না। ওই ভঙ্গিতে বিছানায় শুয়ে চুলে হাত ঢুকিয়ে রাখল সে। পুরো মোল্লাবাড়ি 9টার ভেতর শুনশান হয়ে গেছে। সারাদিনের ধকল শেষে সবাই রুমে ঘুমিয়ে পড়েছে। বাইরে এখন তুখর বৃষ্টি নেই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির মতো এখনো টুপটাপ পানি পড়ছে। বিছানায় নতুন বউয়ের বেশে বসে আছে মেহনুর। গায়ে সাদা রঙের জামদানি শাড়ি, যার চওড়া পাড়টা টকটকে লাল। মাহতিমের অপেক্ষায় সময় গুজরান করতে করতে মাথার ঘোমটা সরিয়ে বৃষ্টি দেখছে মেহনুর। ঘণ্টাখানিক ধরে ঘুমে ঢুলু চোখে জেগে থাকার চেষ্টায় আছে। মায়ের করা নির্দেশ স্বামী না আসা পর্যন্ত ঘুমাতে নেই, সেজন্য না চাইতেও জেগে থাকতে হচ্ছে। জবুথবু হয়ে বসে থাকতেই কানে দরজা খোলার আওয়াজ আসে, সেই আওয়াজের সাথে ভেসে আসে ইশারাসূচক কাশির শব্দ। মেহনুর ওর আগমন বুঝতে পেরে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে নিল। লম্বা ঘোমটায় মুখ ঢেকে বসলে ছিটকিনি লাগানোর আওয়াজ পেল। আদৌ কি মাহতিম এসেছে? মনের মধ্যে এমন প্রশ্ন উদয় হলে মেহনুর ঘোমটার আড়ালে খুব সাবধানে মাহতিমকে দেখার চেষ্টা করে। ভয় লজ্জা জোরতার জন্য মেহনুর শুধু এটুকু বুঝতে পারল মাহতিম ধবধবে সাদা পানঞ্জাবি পরে এসেছে। লম্বাটে মানুষটা খুব আস্তে ধীরে বিছানায় উঠে ওর দিকে এগিয়ে আসছে। মাহতিমের ওমন নিঃশব্দ অগ্রসর বুকের হৃৎপিণ্ড ধূপ করে বেড়ে গেল ওর, বক্ষস্থল পর্যন্ত শুষ্ক হয়ে উঠল মেহনুরের। বারবার ঢোক গিলতে থাকলে ততক্ষণে মাহতিম ওর কাছে এসে বসে, হাত দুটো এগিয়ে ঘোমটার দুই প্রান্ত ধরে ধীরে ধীরে উপরের দিকে তুলে ফেলে। মেহনুর চোখাচোখি হওয়ার ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে মাথা নত করে। সেকেন্ডের ভেতর আবার চোখ খুলে নিজেকে শান্ত রেখে মাহতিমের দিকে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয়। মাহতিম কোনো কিছু বুঝতে না পেরে ওর হাতের দিকে তাকায়, পরক্ষণে ওর নিচু করা মুখটার দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করে। মেহনুর মায়ের কাছে যে পারিবারিক নির্দেশ পেয়েছিল, সেটা ঠিকঠাক মতো পালন করার জন্য মাহতিমের দিকে বাড়িয়ে রাখল। মাহতিম কিছুটা কৌতূহলী মনে মেহনুরের ছোট হাত দুটোতে নিজের হাত দুটো মিলিয়ে দিল। মেহনুর বড় একটা ঢোক গিলে জোরতাপন্ন অবস্থায় মাহতিমের হাত দুটো ধরল, সেই হাত দুটো ধীরগতিতে কাছে টেনে নিজের দুচোখের পাতায় ছুঁয়ে নিল। মাহতিম অবাক হয়ে মেহনুরের কাজগুলো দেখছিল, চরম বাকশূন্য হয়ে তাকানো ছাড়া কোনো উপায় ছিল না তখন। মেহনুর খুবই কোমলভাবে আঁকড়ে ধরা হাত দুটো চোখ থেকে নামিয়ে ফেলে, সম্মানসূচকে হাত দুটোয় সজ্ঞানে ঠোঁটের উষ্ণচাপে চুমু দেয়। মাহতিম ঘটনার চরম আকস্মিকতায় তৎক্ষণাৎ বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস টানে, অস্বাভাবিক হয়ে থমকে যায় সে। মেহনুরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহনুর ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে। হাত দুটো ছেড়ে দিয়ে নিচু করা মাথাটা মাহতিমের দিকে তুলতে থাকে, স্বচ্ছ দৃষ্টিটা ধীরে সুস্থে উপরে তুলতেই ফ্যালফ্যাল ওর দিকে তাকিয়ে থাকে। মাহতিম কিছুক্ষণ স্তব্ধ অবস্থা কাটানোর পর মেহনুরের উদ্দেশ্যে বলে ওঠে, নিচে যাবে চলো। মেহনুরের ফ্যালফ্যাল চাহনিটা তৎক্ষণাৎ প্রশ্নবিদ্ধ হয়ে গেল। মাহতিমকে পাল্টা প্রশ্ন না করে চুপ করে তাকিয়ে রইল। মাহতিম ওর কোলটার দিকে হাত এগিয়ে ডান হাতটা শক্ত করে ধরল, বিছানা থেকে নামার জন্য তাগাদা দিয়ে ফেলল। মেহনুর শেষমেশ কৌতূহল আটকাতে না পেরে প্রশ্ন করে বলল, নিচে যাবেন কেন? প্রতিউত্তরে মাহতিম শুধু হাসি ফিরিয়ে দিল। মেহনুর কোনো উত্তর না পেলেও মাহতিমের আদেশ মেনে ওর হাত ধরে নিচে নেমে এলো। মাহতিমের পিছু পিছু হেঁটে এসে দেখল, মাহতিম সদর দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছে। মেহনুর আবার ওকে প্রশ্ন করলে এবারও শূন্য উত্তরে ফিরে আসে। মাহতিম ওকে খুব সাবধানে কলপারে নিয়ে গেল। মেহনুর কোনোভাবেই ভেবে পাচ্ছে না, এই লোক কলপারে কেন আনলো। মাহতিম ওর হাতে এক মগ পানি তুলে দিয়ে এতক্ষণ পর বলল, অউ করো মেহনুর আফরিন, উত্তমরূপে অউ করো। এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেহনুর। ভ্রুদুটো মারাত্মক কুঁচকে বিস্ময় নিয়ে তাকালো, এদিকে পানঞ্জাবি দুই হাতা তুলে কাজ শুরু করেছে মাহতিম। সেই দৃশ্য দেখে কিছুক্ষণ নীরব থেকে অউ করে ফেলল মেহনুর। অউর পর্ব শেষ করে দুজনেই রুমে ফিরে এলো। মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে একটায় দাঁড়ালো মাহতিম, আরেকটায় মেহনুরকে দাঁড় করিয়ে মাথায় ঘোমটা টেনে দিল। নবজীবনের সূচনা হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে 2 রাকাত সালাত আদায় করল। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার জন্য পবিত্র সত্তার নাম নিল দুজনই। মেহনুর এখনো আশ্চর্য হয়ে আছে,
আশ্চর্য মুখেই বিছানায় বসে মাথা নিচু করে আছে। মাহতিম রুমের লাইট নিভিয়ে জানালা দুটো খুলে দিয়েছে। অন্ধকার আকাশটা বজ্রপাতের আলোতে দিনের উজ্জ্বলে আলোকিত হয়ে উঠছে। রুমটা অন্ধকার করতেই অজানা ভয় আতঙ্কগ্রস্ত হলো মেহনুর। মাহতিমের আগমনটা আবারও নিঃশব্দে হতেই মাহতিম ওর গাল দুটো ধরে ছোট্ট মুখটা উপরে তুলে ফেলল। ড্যাবড্যাবে চাহনির মাঝে আকাঙ্ক্ষিত দৃষ্টি মিলিয়ে শান্ত সুরে বলল মাহতিম, তোমাকে আমি সময় দিতে প্রস্তুত মেহনুর। তোমার কাছে শুধুমাত্র একটা আবদার করব। তুমি কি আমার কথাটা রাখবে? কণ্ঠের আকুল রাখা বেকুল সুর শুনেই ঢোক গিলল মেহনুর। কি উত্তর দিবে সেটা নিয়ে চিন্তা করার আগেই মাহতিম ওর দিকে আরেকটু এগিয়ে এলো। মেহনুর আঁচলটা খামচে ধরতেই মাহতিম বলে উঠল, কোমরের কাটা জায়গাটা একটামাত্র চুমু খাবো মেহনুর। আমাকে শুধু এইটুকু অধিকার দিয়ে দাও। মাহতিমের কথায় প্রচণ্ড লজ্জা পেল মেহনুর। এই লজ্জায় নত হয়ে চোখটা পর্যন্ত তুলতে পারল না। মাহতিমের কথায় কি উত্তর দিবে মেহনুর যেন বুঝতে পারল না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পৈশাচিক আওয়াজে গা কেমন ছমছম করে উঠছে। কালো কুচকুচে আকাশটা এমনভাবে ফেটে যাচ্ছে যেন দিনের আলোতে পুনঞ্জীভূত হচ্ছে বারবার। খোলা জানালার জন্য বাইরের ভয়াবহতা রুমের ভেতরে চলে আসছে এখন। আলোহীন রুমটার ভেতর থেমে থেমে আসছে বিদ্যুৎ পৃষ্ঠের আলো। মাহতিম কিছু সময় চুপ থেকে সাদা পাঞ্জাবির বোতামে হাত দিল। মেহনুরের নতমুখটার দিকে দৃষ্টি রেখে প্রথম দুটো বোতাম খুলে ফেলল। মেহনুর আর চোখে এমন অবস্থা দেখে কচ্ছপের শক্ত খোলসের মতো ভেতরে গুটিয়ে যাচ্ছিল। মাহতিম স্লিভ দুটো ঠিক করার জন্য হাতা দুটো কবজি পর্যন্ত নামালো। এরপর ঠিকঠাক মতো গুটানোর জন্য আবার ভালোভাবে ফোল্ড করতে লাগলো। কনুইয়ের কাছে মোটা করে গুটাতেই মেহনুরের দিকে এগিয়ে গেল মাহতিম। মেহনুরকে পাল্টা প্রতিক্রিয়ার সুযোগ না দিয়ে ওর কাঁধ শক্ত করে ধরল। মেহনুর তখন কাঁধের কাছে ভার অনুভব করতেই মাহতিমকে দেখার জন্য মুখ তুলে তাকালো। ঠিক তখনই আকাশের আলো নিভে গিয়ে চোখের সামনে অন্ধকার হয়ে গেল। মেহনুর কিচ্ছু দেখতে পেল না তখন। অদৃষ্ট অবস্থায় তাকিয়ে থাকতেই হঠাৎ দুম করে ধাক্কা খেল। নিজের সাথে কি হলো সেটা বুঝে ওঠার আগেই মাথার নিচে নরম বালিশের অস্তিত্ব বুঝতে পারল। কাঁধের কাছে এখনো সেই শক্ত হাতের ভার লাগছে। মাহতিম নিজের শক্ত হাত দুটো দিয়ে মেহনুরের কাঁধ খাবলে রেখেছে। মেহনুর বড় করে ঢোক গিলতেই চোখের পাতা খুলে তাকালো। উজবুকের মতো তাকিয়ে থাকতেই মাহতিম ওর মুখের দিকে একটুখানি নুয়ে এলো। কাছে আসার এমন আকস্মিক মুহূর্ত দেখে বুকের যন্ত্রটা যেভাবে ধপাস ধপাস করে লাফাচ্ছে, ধুকপুকনি যেভাবে অস্বাভাবিক হারে ছুটে চলছে, তাতে মেহনুরের ঠোঁট থেকে গলার স্বর পর্যন্ত গুলিয়ে গেছে। খরার মতো শুকিয়ে গেছে গোলদেশের অবস্থা। বারবার ঢোক গিলেও শুষ্ক গলা সিক্ত করা যাচ্ছে না। নাকের কাছে মাহতিমের নেশালো পারফিউমের ঘ্রাণ এসে আচ্ছন্ন করে দিল ওকে। মনের অগোচরে চোখ বন্ধ করে ফেললে পুরোপুরি বশীভূত করে ফেলল মেহনুরকে। গায়ের উপর বিশাল দেহের মানুষটা বেশ দূরত্ব রেখে মুখের উপর ঝুঁকে আছে। তার বলযুক্ত হাত দুটো বেশ কোমলভাবে কাঁধে স্থান নিয়েছে। উত্তেজিত নিঃশ্বাসগুলো মুখের উপর অনুভব হচ্ছে ওর। মেহনুরের ছোট্ট মনটা প্রবল ঝড়ের মতো বিক্ষোভ সৃষ্টি করছিল। সেই ঝড়টা আকস্মিকভাবে আরো তোলপাড় শুরু করলে সমস্ত ইন্দ্রিয় অশান্ত হয়ে উঠল। মেহনুরের চিকন নাকটার হাড্ডির উপর থুতনি বসিয়ে দিল মাহতিম। এক একটা প্রখর নিঃশ্বাস মেহনুরের চোখের উপর ফেলতে থাকল সে। মেহনুরের কপালের দিকটায় পুরোপুরি এগিয়ে যেতেই চোখ বন্ধ করল দুজনই। টানটান কপালের লাবণ্যময় চামড়ায় ওষ্ঠযুগলের গাঢ় পরশ অনুভব করল মেহনুর। অমনেই জোরদার আবেশে ডুবে গিয়ে তীব্রভাবে মিয়ে গেল সে। চোয়াল শক্ত করে চোখ দুটো ভেতরের দিকে খিচে ফেলল মেহনুর। মাহতিম ওর কাঁধ থেকে বাহাত সরিয়ে ধীরে ধীরে কানের পেছনটায় 4টা আঙ্গুল রেখে দিল। অবশিষ্ট বৃদ্ধাঙ্গুলটা গালের দিকে রাখতেই আঙ্গুলের ডগা দিয়ে মেহনুরের গাল বলিয়ে যাচ্ছিল। তীব্র উৎকণ্ঠার নিঃশ্বাসগুলো বেশ জোরেসোরে চোখ বন্ধ অবস্থায় ছাড়ছিল মাহতিম। কপালে ওষ্ঠ চুম্বনের কার্যসিদ্ধি সম্পন্ন করে তৎক্ষণাৎ তক্তস্পর্শ সরিয়ে ফেলল। চোখ মেলে মেহনুরের খিঁচুনি দেওয়া চোখের দিকে শান্তভাবে তাকালো। ওই খিঁচুনি দেওয়া চোখ দুটোতে তাকিয়ে থেকে সেখানেও ছাপিয়ে দিল ওষ্ঠযুগলের ছোঁয়া। মেহনুর দারুণ কুনঞ্চিতবোধে ক্লিষ্ট হয়ে দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে ফেলল। মেহনুরের জর্জর করুণ অবস্থা দেখে মাহতিম না পারতে হেসে দিল।
সেই সৌন্দর্যমণ্ডিত হাসিটা ঠোঁটে সর্বোপরি যুক্ত রেখে মেহনুরের উদ্দেশ্যে বলল, তোমার এই লজ্জা কাতর মুখটা লোভনীয় লাগছে মেহনুর। লোভনীয় জিনিসটা বুকটার মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে। কিন্তু কথার প্রসঙ্গ মাঝপথে থেমে গেলে আর কোনো শব্দ শোনা গেল না। বৃষ্টির তোড়জোড় আওয়াজ এবং বজ্রপাতের ক্ষীণ শব্দ ছাড়া কোনো কথা যেন আসছে না। মাহতিমের এমন চুপটি দেখে মেহনুর খুব সংশয় নিয়ে চোখ খুলে তাকালো। অন্ধকারে সবকিছু অদৃষ্ট হলেও আচমকা আকাশ ফেটে বিদ্যুৎ পৃষ্ঠের আলো এসে ঢুকল। সেই আলোতে মাহতিমের মুখটা দেখতে পেয়ে আবার সেটা অন্ধকারে তলিয়ে গেল। মাহতিম ওর কানের পেছনে থেকে হাত সরিয়ে বিছানার দিকে এগিয়ে দিল, বাম পাশে থাকা মেহনুরের হাতটা ভাঁজে ভাঁজে ধরতে লাগল। মেহনুর নিজের হাতের উপর ধীরস্থিরে কার্যাদি টের পেয়ে মাথাটা সেদিকে ঘুরিয়ে এক পলক তাকালো। মাহতিম যে খুব কায়দামতো আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে নিচ্ছে সেটা বিদ্যুৎপৃষ্ঠের আলোতে এক ঝলক দেখতে পেল। মেহনুর সেদিকে উদ্বেগপূর্ণ চাহনিতে তাকিয়ে থাকলে মাহতিম ওর মুখের দিকে স্বাভাবিক কণ্ঠে বলল, এই মুহূর্তে তোমার কাছ থেকে চুমুর অধিকারটা চাইতাম না মেহনুর। নিশ্চয়ই তুমি আমার কথা শুনে আমাকে চরম অসভ্য ভেবে ফেলেছ। ভাবছ লোকটার চরিত্র আসলেই খুব খারাপ, বিয়ে করতে দেরি, অধিকার খাটাতে দেরি করল না। মেহনুর, এই সময় আমাকে খারাপ ভাবে নিও না। আমার হাতে সময় কম, তোমাকে 3টা দিনের বেশি সময় দিতে পারবো না। একটু আগে ফিল্ড থেকে খবর এসেছে। ভেবেছিলাম তোমাকে আরো কিছুদিন সময় দিতে পারবো, কিন্তু আমি ব্যর্থ। ওরা আমার অ্যাপ্লিকেশন ফিরিয়ে দিয়েছে, আমি এখানে কিছুই করতে পারবো না। তোমার মনে এখনো আমার জন্য শক্ত অনুভূতি হয়নি, যেটুকু আছে সেটুকু হালকার উপর ঝাপসা হয়ে আছে। কাজেই আমি যদি এখন চলে যাই, তুমি যে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে সেটা আমি জানি। খারাপ লাগছে একটা ব্যাপারে, তুমি আমার জন্য পাকাপোক্তভাবে কিছুই ফিল করো না। আমি যে চলে যাচ্ছি, এ ব্যাপারে তোমার খারাপও লাগবে না। মাহতিমের কথা কিছুই ধরতে পারল না মেহনুর। শুধু এটুকু সে বুঝতে পারল, মাহতিম খুব শীঘ্রই নিজের কর্মজীবনে ফিরে যাচ্ছে। মাহতিম কর্মজীবনের কোন স্তরে কাজ করছে সে সম্বন্ধে এখনো কিছু জানে না মেহনুর। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে হাতটা শক্ত করে ধরল মাহতিম। মুহূর্তের ভেতর হাতটা কাছে টেনে আনল সে, মেহনুরের উপর থেকে সরে গিয়ে কোমরের কাছটায় গেল। মেহনুরের কোমরটার দিকে ডান হাত বাড়িয়ে সেদিনের মতো কিছুটা অংশ উন্মুক্ত করে নিল। ব্লাউজটা একটু উপরে তুলে শাড়িটাও কিঞ্চিত নিচে নামিয়ে ফেলল, ঠিক সাথে সাথেই কাটাস্থানটা চোখের সামনে দেখতে পেল মাহতিম। ওমন সুন্দর চামড়ার উপর লম্বাটে কাটাদাগটা বোঝা যাচ্ছে। মাহতিম একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডান হাতের তর্জনী দিয়ে কাটাদাগটা স্পর্শ করতে থাকে। সেখান থেকে তর্জনী সরিয়ে আলতোভাবে বৃদ্ধাঙ্গুল চেপে ধরে। মেহনুরের দিকে মুখ তুলে ব্যথিত দৃষ্টিতে বলে, এখনো ব্যথা করে? মেহনুর সরল চাহনিতে তাকিয়ে থেকে মাথাটা না ভঙ্গিতে নেড়ে উঠে। মাহতিম তার উত্তরটুকু পেয়ে আবার জায়গাটার দিকে তাকায়, বৃদ্ধাঙ্গুল দিয়ে 2-1বার ছুঁয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। মুঠোয় থাকা মেহনুরের হাতটা আলতোভাবে ধরে, চোখ দুটো বন্ধ করে কাটাদাগটার উপর নমনীয় ঠোঁট দুটোর চাপ দেয়। কোমরের উপর মৃদু চাপের অনুভূতিতে সংকোচ উৎকণ্ঠায় মেহনুর সংকুচিত হয়ে যায়। মাহতিমের বলপূর্ণ হাতটাকে নিজের সরু সরু আঙ্গুল দিয়ে লতার মতো আঁকড়ে ধরে মেহনুর, ভেতরের দহনক্রিয়ায় উদ্বেলিত হয়ে পড়ে তখন। মেহনুরের কোমল চামড়া থেকে স্পর্শ সরিয়ে মেহনুরের হাতটা ছাড়িয়ে নেয়। মেহনুর চোখ খুলে তাকালে ততক্ষণে মাহতিম স্বাভাবিক রূপে বিছানায় শুয়ে পড়ে পায়ের নিচ থেকে কাঁথাটা টেনে বুক পর্যন্ত ঢেকে ফেলে ব্যস্ত সুরে মেহনুরের দিকে বলে, ঘুমাও, আমি আর বিরক্ত করব না। কাঁথাটা অর্ধেক ছেড়ে দিচ্ছি, দরকার পড়লে টেনে নিও। মাহতিম কথাটুকু শেষ করে মেহনুরের দিকে পিঠ দিয়ে ঘুমালো। মেহনুর সেই পিঠটার দিকে অপলক ভঙ্গিতে তাকিয়ে থেকে নিজেও শেষমেশ অন্যপাশ ফিরে শুল। মাঝখানে সামান্য দূরত্ব রেখে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে নিল। মাহতিম সারাদিনের ধকল শেষে বিছানায় শুতেই ঘুমানোর জন্য দেরি করল না। শরীরের সব ক্লান্তি শেষে একটু বিশ্রামের জন্য ঘুমে তলিয়ে গেল তৎক্ষণাৎ। এদিকে মেহনুর শত চেষ্টা করেও চোখে ঘুম আনতে সক্ষম হলো না। যখনই চোখ দুটো ঘুমে ঢুলে আসে, তখনই বজ্রপাতের ঠাস ঠাস আওয়াজে গা কাঁপিয়ে শিউরে ওঠে। এতক্ষণ বজ্রপাতের শব্দ কম হচ্ছিল,
কিন্তু এখন তীব্রভাবে শব্দ হওয়াতে বিছানা শুদ্ধ কেঁপে কেঁপে উঠছে। ছোট থেকে বজ্রপাতের ভীতি আছে ওর, কান ফাটিয়ে বিকট শব্দ হলে অপ্রতিভ অবস্থায় পড়ে যায় মেহনুর। কানে দুহাতের তালু চেপে আছে, শব্দ না শোনার বৃথা চেষ্টা হিসেবে চোখ কুঁচকে আছে। এদিকে বাজের শব্দ যেন প্রতিযোগিতার মতো হচ্ছে। কার চেয়ে কে বেশি শব্দ করবে, সেটা নিয়ে যুদ্ধ চলছে। ভয়ের চোটে চোখও বুঝতে পারছে না মেহনুর। ভয়ে ভয়ে চোখ দুটো খুললে আকাশ ছিঁড়ে দিনের আলো ফুটে উঠল। অমনেই মেহনুর প্রচণ্ড আতঙ্কে ব্যতিব্যস্ত হয়ে মাহতিমের পিঠের দিকে ধেয়ে আসলো। কাঁথার ভেতরে গা লুকিয়ে পিঠের সাথে গুটিসুটি মেরে থাকল। মাহতিম তখন তন্দ্রাচ্ছন্ন ঘুমে মত্ত ছিল, কিন্তু পিঠের কাছে বিড়াল ছানার মতো নড়াচড়া টের পেলে চট করে চোখ খুলে তাকালো। ভ্রু দুটো সামান্য কুঁচকে ঘাপলা বোঝার চেষ্টা করল। মেহনুর কেন নড়াচড়া করছে, সেটা প্রথমে স্পষ্ট না হলেও শেষে বজ্রপাতের বিষয়টা ধরতে পারল। কয়েক মিনিট চুপ থেকে মাহতিম ওই অবস্থায় শান্ত সুরে বলল, ওদিকে মুখ ঘুরাও। আদেশসূচক কথা শুনে মেহনুর দৃষ্টি উপরে তুলল। মাহতিম ওকে দূরে ঠেলতে চাইছে দেখে ওর মনটা ভীষণ ক্ষুব্ধ হলো। মেহনুর নির্বাক হয়ে ভাবশূন্য হয়ে গেলে মাহতিম ওকে আবার বলে উঠল, তোমাকে কিছু বলেছি মেহনুর আফরিন? তখন যেভাবে শুয়েছিলে, ওভাবে মুখ ঘুরিয়ে শো। মেহনুর হতভম্ব চাহনিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে পিছনের দিকে সরে গেল। এক পর্যায়ে অন্য পাশে মুখ ঘোরাতেই আগের মতো চুপচাপ ভঙ্গিতে শুয়ে পড়ল। ভয়ের কারণে কুণ্ঠিত মনটা ভাঙ্গা কাচের মতো চূর্ণবিচূর্ণ হয়ে গেল ওর। মাহতিম কি ওর কাছে অব্যক্ত কিছু চেয়েছিল, যেটার জন্য সে রাগ পুষিয়ে অভিমান দেখিয়ে দূরে সরিয়ে দিল? মেহনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে নিল ঠিকই, কিন্তু পরক্ষণে চরমভাবে আশ্চর্য হয়ে গেল সে। মাহতিম ওকে পেছনে থেকে স্বল্প দূরত্ব রেখে আগলে ধরেছে, একটা হাত মেহনুরের গলার নিচে সাবধানে রেখে দিচ্ছে। কাঁথাটা দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিয়ে কানের কাছে মুখ এনে বলে, ভয় নেই, আমি আছি। বেশি ভয় লাগলে আমার হাতটা ধরতে পারো। মেহনুর কণ্ঠের শিহরণে চমকে উঠলে দ্রুত চক্ষুজোড়া বন্ধ করে ফেলল। তৎক্ষণাৎ একটা বাজের শব্দ হলে জীর্ণশীর্ণ মনে গলার নিচে পেশিবহুল হাতটা দুহাতে খাবলে ধরল। মাহতিম খানিকটা হেসে দিয়ে বালিশে মাথা রেখে দিল। মেহনুরের ভয়ার্ত অবস্থা দূর করার জন্য পেশিবহুল হাতটা দিয়ে শক্ত করে ধরে থাকল। অন্য হাতটা দিয়ে মেহনুরের খোপাটা খুলে চুলগুলো আঙ্গুলে প্যাঁচাতে লাগলো। আঙ্গুলের ডগা দিয়ে মাথার চামড়ায় স্পর্শ করতেই আলতো সুরে বলল, তখন আমার হাতে চুমু কিভাবে দিলে? একটুও লজ্জা করল না? মেহনুর গলা ভিজিয়ে ঢোক গিলে শান্তভাবে উত্তর দিল, আম্মা বলেছিল। মাহতিম উত্তর শুনে আহাম্মকের মতো তাকালো। চুলের চামড়ায় স্পর্শ করা বাদ দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, তোমার মা তো দেখি সাংঘাতিক মহিলা। সে কি করে জানলো তোমার চুমু পেলে আমি খুশি হব? কথার খোলাখুলি অবস্থা দেখে খুব করে কেসে উঠল মেহনুর। গলাটা একটু খাকারি দিয়ে ঠোঁট কামড়ে বলল, স্বামীকে সম্মানিত ব্যক্তি বুঝাতে এই নিয়ম পালন করতে হয়। মাহতিমও ওকে জেরা করার জন্য প্রশ্ন করে বলল, তুমি কি তাহলে সম্মান করো? কোনো উত্তর এলো না মেহনুরের কাছ থেকে। মাহতিম বেকুলরূপে অপেক্ষা করল, কিন্তু আর শোনা হলো না উত্তরটা। মেহনুর গভীর নিদ্রায় ডুবে গিয়ে শরীর ছেড়ে দিল। ধীরগতিতে শরীরের ভারটা মাহতিমের বুকের সাথে মিশে যেতে থাকল। গলার কাছ থেকে খাবলে ধরা হাত দুটো ঢিলা হয়ে খসে পড়ল। মাহতিম ওর ঘুমের উপস্থিতি বুঝতে পেরে নিজের বুকটার সাথে মেহনুরের পিঠটা পুরোপুরি মিলিয়ে দিল। মাথা থেকে হাত সরিয়ে চুলের মধ্যে নাক ডুবিয়ে দিল। কেশবহুল মাথায় চোখ বন্ধ করে নাক ঘষতে লাগলো কিছুক্ষণ। কেশের মোহে রোমাঞ্চকর অনুভূতিতে তলিয়ে যাচ্ছিল মাহতিম। ছোট ছোট উষ্ণ স্পর্শ করছিল মেহনুরের কেশের মধ্যে। কেশের রাজ্য থেকে মুখ সরিয়ে বালিশ থেকে মাথা উঠালো। মেহনুরের ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টি রেখে মনে মনে বলল, কাছে আছি বলে গুরুত্ব বুঝতে পারছো না, দূরে চলে গেলে কি করবে? তীব্র আক্ষেপে নত হয়ে মাহতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ে। গলার কাছ থেকে হাত সরিয়ে এলোমেলো চুলগুলো গলা থেকে সরাতে থাকে। অমনেই কালো বিন্দু তুল্য তিলটার দিকে চোখ আটকে যায় ওর। মেহনুরের ঘুমন্ত মুখটা আরেকবার দেখে নিতেই আনমনে হেসে ফেলল। মাহতিম গলার দিকে ঝুঁকে গেলে মেহনুর সাথে সাথে ঘুমের ঘোরে চাপা আটতে আম্মা বলে উঠল।
দেহের ক্লান্তি আর ঘুমের জোর এতটাই বেশি ছিল, মেহনুর আবার বেঘোরে ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে গেল। কিছুই টের পেল না তখন। ভোরের আকাশটা নির্মল এখন। পাখির কিচিরমিচির ডাকে চারপাশ মুখরিত। গতরাতের বৃষ্টিতে সব ধুলো ময়লা ধুয়ে গেছে। গাছের পাতাগুলো সবুজ রঙে সজীব হয়ে উঠেছে। প্রাণবন্ত হয়ে গেছে আশেপাশের পরিবেশ। গ্রামের মানুষগুলো ঘুম শেষে জাগ্রত হচ্ছে এখন। কর্মকাণ্ডে যোগদানের জন্য কলপারে প্রাতঃকাজ সম্পন্ন করছে তারা। গৃহিণী মহিলারা ঝাড়ু হাতে কোমর নুয়ে উঠোন সাফ করছে, পুরুষরা তর্জনী আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কারের কাজ সারছে। পরিশ্রান্ত প্রকৃতি সকালের প্রথম রোদে ঝলমলিয়ে উঠেছে। হান্নান মোল্লা গতরাতে ঘুমাতে পারেননি, মেজ বউয়ের কাজকর্ম দেখে একমুহূর্তের জন্য স্বস্তি পাননি। সুজলা সবসময়ের মতো আগে উঠে ঘর দুয়ার দেখতে থাকল। মাহমুদা সকালের নাস্তা তৈরিতে আটা নিয়ে বসে পড়ল। বাকিরা খুবই আরাম আয়েশে ঘুমে ডুবে থাকল, বিশেষ করে শেফালি আরো দেরি করে ঘুম থেকে উঠল। মেহনুর ঘুমে ঢুলু চোখ দুটো শান্তভাবে খুলল, বড় একটা হাই তুলে হাতের তালুতে হাই ঢেকে নিল। চোখ দুটো কচলে হঠাৎ মাহতিমের কথা মনে পড়ল। সাথে সাথে ধপ করে বিছানা থেকে উঠে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু মাহতিম রুমের কোথাও নেই। মেহনুর এলোমেলো চুলগুলো খোপা পাকাতেই গা থেকে কাঁথা সরিয়ে নিল। বিছানা থেকে নেমেই টেবিলের দিকে বন্ধ জানালাটা খুলে দিল। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সে। আকাশের উদাসী ভাব আজ আর নেই, মেঘাচ্ছন্ন রূপ এখন সাদা সাদৃশ্যে ছেয়ে আছে। দূরের তেপান্তরে সোনালি রোদের ঝিকিমিকি চলছে। মেহনুর সেখান থেকে সরে এসে গোসল করে আসে। গায়ে সাদা শাড়ির সাথে গোলাপি রঙের ব্লাউজ পরে ভেজা চুলগুলো গামছায় পেঁচিয়ে সোজা রুমে এসে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে থাকে। মেহনুর একমনে চুল মুছতে থাকলে পেছনে থেকে শেফালি নিঃশব্দে রুমে ঢুকে পড়ে। কোনোযুপ অনুমতি ছাড়া রুমে ঢুকাটা ওর নিত্যদিনের বাজে ভাব। মেহনুরকে ভয়াবহ ভাবে চমকে দিয়ে শেফালি চড়া গলায় তাচ্ছিল্যের হাসিতে বলল, তোর কপালে বিয়া জুটল তাহিলে? মেহনুর থতমত দৃষ্টিতে আয়না থেকে মুখ ঘুরিয়ে শেফালির দিকে তাকালো। শেফালির দিকে চোখ উঠানোর সাহস করেও চোখ উঠাতে পারল না মেহনুর। চুল থেকে গামছা সরিয়ে দ্রুত হাতটা নিচে নামিয়ে ফেলল। শেফালি এক কদম এগিয়ে এসে নতুন শাড়িটার ফেব্রিক দেখতে লাগলো। 3 আঙ্গুলে চেক দিয়ে হাসতে হাসতে বলল, কম দামি কাপড়। এরপর যা হলো সেটার জন্য ঢপ খেল দুজনই। শেফালি খুব চালাকি করে মেহনুরের হাতটা মুছড়ে ধরার চিন্তায় ছিল, যেটা সে সুযোগ মতো সবসময় করতে আসে। কিন্তু সে চিন্তায় পানি ঢেলে মাহতিম ব্যস্তভঙ্গিতে রুমে ঢুকে। শেফালির চালাকি এক লহমায় বুঝতে না পারলেও ভালো কিছু যে করতে আসেনি, সেটা ভালোভাবে বুঝেছে। শেফালিও মাহতিমের রিটহাট আগমন দেখে জোরপূর্বক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মাহতিম রুমে হাসিমুখে ঢুকেছিল, কিন্তু শেফালির উপস্থিতি দেখে মেজাজটা চরমভাবে বিগড়ে গেল। শেফালিকে ইচ্ছামতো অপমান করে তাড়াতে পারলে শান্তি লাগত। মাহতিম নিজেকে ধাতস্থ করে সহজাত কণ্ঠে বলল, আপনার আগমন যে ভালো লাগলো না মামি। আপনি এখানে কি করতে এসেছেন? এখানে কি প্রয়োজন? সেটা বললে একটু হেল্প করতে পারতাম। শেফালি এমন কথার প্যাচ দেখে কি উত্তর দিবে খুঁজে পাচ্ছিল না। অহেতুক কারণে শুধু হিহি করে হেসে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল। শেফালি চলে গেলে মেহনুর নিজের কাজে পুনরায় মনোযোগ দিল। আয়নায় চুল মুছতেই আর চোখে মাহতিমকে দেখতে পেল। একদম হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছে মাহতিম, যার গলার কলারটা গাঢ় নীল। মেহনুরের কিছুটা পেছনে দাঁড়িয়ে সেও আয়নায় তাকিয়ে চুলের ব্যাকব্রাশ করছে। মেহনুর আর চোখে তাকানো বন্ধ করে গামছায় কানটা মুছে নিচ্ছে, কিন্তু গলার দিকে নজর পড়তেই তৎক্ষণাৎ ভ্রু দুটো কুঁচকে গেল। গলার কাছে কালো তিলটার উপর লাল হয়ে আছে। গোল করে রক্ত জমে জায়গাটা কেমন হয়ে গিয়েছে। মেহনুর কপাল কুঁচকে জায়গাটার উপর আঙ্গুলে বুলাচ্ছিল। কৌতূহল মনে বারবার জায়গাটার উপর জোরে চাপ দিচ্ছিল, কিন্তু আয়নার দিকে নজর যেতেই প্রচণ্ড আশ্চর্য হয়ে গেল। মাহতিম আয়নায় তাকিয়ে দাম্ভিকতার সাথে পাঞ্জাবির বোতামগুলো লাগাচ্ছিল, কিন্তু মেহনুরের চাহনি দেখে সাথে সাথে বাঁকা ঠোঁটে হেসে দিল মাহতিম। মাহতিমের কপটাচারী হাসি দেখে কপালের ভাঁজগুলো স্বাভাবিক হয়ে গেল মেহনুরের। আকাশচুম্বী বিস্ময় নিয়ে হা হয়ে গেল সে। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা,
গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন গল্পের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।